আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ভেক্টর পর্ব ২ আসলে ভেক্টরের প্রকারভেদ সম্পর্কে যে ক্লাসটা সেটাতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আগের ক্লাসে আমরা ভেক্টর সম্পর্কে পরিচিত হয়েছিলাম। এবার আসলে ভেক্টরের প্রকারভেদ সম্পর্কে জানবো, ঠিক আছে? একটু প্রকারভেদ মানে আমরা যেরকম প্রকারভেদ অনেক কিছুর প্রকারভেদ শিখে থাকি না? যে মানুষের মধ্যে যে প্রকারভেদ থাকে, ঠিক আছে? তো এই ভেক্টরেরও তো প্রকারভেদ আছে। তো ভেক্টরের সাথে যেহেতু পরিচয় হয়েছে এদের মধ্যে কিছু ভেক্টর থাকবে যে একরকম, কিছু ভেক্টর আরেক রকম। তো এদের যে প্রকারভেদ সেই সম্পর্কে একটু আইডিয়া নিব। এবং এইটা একটু ডিপলি বোঝার চেষ্টা করব যে আসলে অনেক কনসেপ্ট এখানে আছে। বিশেষ করে এইটার যে লাস্ট ক্লাস মানে লাস্ট প্রকারভেদ একক ভেক্টর, এটা কিন্তু খুবই কাজে লাগে, ঠিক আছে? তুমি ম্যাথমেটিক্স বলো, ফিজিক্স বলো, সব কিছুতেই কাজে লাগে। আর একক ভেক্টর যদি তুমি ঠিকমতো ইউজ করতে পারো, তুমি হচ্ছে কোথাও আটকাবা না ভেক্টরের। একক ভেক্টর যদি তুমি ঠিকমতো ইউজ করতে পারো, তোমার ভেক্টর নিয়ে কোনো টেনশনই নাই, ঠিক আছে? হয়তো বা একটু শিখতে গেলে কঠিন লাগতে পারে, কিন্তু যদি তুমি একটুখানি ধৈর্যশীল হয়ে পড়াশোনা করো, জাস্ট একবার একক ভেক্টরের প্রয়োগ বা একক ভেক্টর কী জিনিসটা শিখে গেলেই পারবা সব কিছু, ঠিক আছে? তো এখন আসো আমাদের ভেক্টরের প্রকারভেদে আমরা প্রথমে যেটা দেখতেছি সেটা কি? সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর। সমতলীয় বলতে কি বোঝাই? সমতলীয়, হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকে হয়তো সমতলীয় বিষয়টা বোঝো। অনেকের মধ্যে যদি বিষয়টা ক্লিয়ার না থাকে, আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, দেখো, এই যে একটা খাতা দেখতে পারতেছো। এই খাতাতে প্রতিটা পেজ এক একটা সমতল, ঠিক আছে? ধরো মানে আমি এই সারফেসটা কল্পনা করতেছি, ঠিক আছে? এইটা হচ্ছে একটা সমতল। তারপরে আমার যে মেঝে, এটা হইতেছে একটা সমতল। আমরা কাল্পনিক যে কোনো জায়গায় একটা পেজ কল্পনা করলে সেটা একটা সমতল, ঠিক আছে? তো সমতলের কি থাকে, মানে একটা তলের দুইটা ডাইমেনশন থাকে। ডাইমেনশন বুঝি তো আমরা, তাই না? ডাইমেনশন যেহেতু বুঝি, ডাইমেনশন মানে কি? ডাইমেনশন মানে হচ্ছে যে কয়টা মাত্রা আছে আর কি। যে তুমি ধরো 1D মানে একক একক মাত্রা শুধুমাত্র রেখার থাকে, দ্বিমাত্রা তলের থাকে, আর যদি কোনো ঘনবস্তু হয় তাহলে তার ত্রিমাত্রিক বস্তু বলা হয়ে থাকে, ঠিক আছে? তো তলের হচ্ছে দুইটা মাত্রা থাকে, আর সেই তল যদি একই তল হয় তাহলে তাকে সমতল বলে। মানে একই মানে সম, দুইটার তো মানে মিনিং তো বুঝতেই পারতেছো, তাই না? যে সমতল বলে। এখন যে তোমার সমতলের উপরে, যদি একই সমতলের উপরে, এই বোর্ডটা তো একটা সমতল, এই একটা সমতলের উপরে যদি সবগুলো ভেক্টর থাকে, সেই সবগুলো ভেক্টর যদি ইচ্ছা মতো, গতকালকে নিছিলাম না, গতকালকে যখন দেখছিলা তোমরা, কই ভেক্টর ইচ্ছা মতো অনেকগুলো ভেক্টর নিছিলাম না, এই দিক বরাবর এই দিক বরাবর, সবগুলোই হচ্ছে সমতল, একই সমতলে আছে। তো একই সমতলে যদি থাকে, এবং আরেকটা জিনিস ম্যান্ডেটরি, সেটা হইতেছে যে একই জাতীয় হইতে হবে। এইটা নিউটনে, এইটা মিটার পার সেকেন্ডে, এটা হবে না, ঠিক আছে? তো মেইন যে ক্রাইটেরিয়া সেটা হইতেছে সমতলে হওয়ার জন্য যে ভেক্টরগুলোকে একই জাতীয় হইতে হবে আর একই সমতলে হইতে হবে, ঠিক আছে? যদি কোনো মানে একাধিক ভেক্টর, যদি একাধিক ভেক্টর একই সমতলে, একাধিক একই জাতীয় ভেক্টর অ্যাকচুয়ালি, একাধিক একই জাতীয় ভেক্টর কোনো সমতলে কি থাকে, বিভিন্ন দিকে থাকে, বা বিভিন্ন দিকে না বলাটাও দরকার নেই, তুমি জাস্ট বলবা যে কোনো তলের উপরে বা কোনো সমতলের উপরে একই জাতীয় একাধিক ভেক্টর বিদ্যমান থাকলে তারা পরস্পরের সমতলীয় ভেক্টর আর কি। সবগুলো ভেক্টরকে সমতলীয় ভেক্টর বলা হয়ে থাকে আর কি। আচ্ছা, আমাদের এই জিনিসগুলোকে মুছে দিই আপাতত। এখন আচ্ছা, কোথায় গেল? ঠিক আছে, সমরেখ ভেক্টর, ঠিক আছে? সমরেখ ভেক্টরটা কি? সমরেখ বলতে বোঝানো হয় কি? সমরেখ বলতে মানে কথার মাধ্যমে কি বোঝানো যাইতেছে? সমরেখ বলতে মানে একই রেখা, সম মানে একই, আর রেখা, রেখ মানে রেখা, একই রেখা। তো সমরেখ মানে একই রেখা না, শুধু সমান্তরাল জিনিসটাকেও মিন করে, ঠিক আছে? যদি দেখো যে একটা ভেক্টর তুমি নিছো, গতকালকে দেখাইছিলাম না, ধরো একটা ভেক্টর তুমি নিছো এইরকম, কথার কথা, ঠিক তার মানে তার সমান্তরালে আরেকটা ভেক্টর সমান্তরালে আঁকতেছি, কিন্তু একটু উঁচু, এই একই সমান্তরালে আঁকছি, ঠিক আছে? আজকে আমি ওই হরাইজন্টালি আঁকি নাই। কেন আঁকি নাই? তোমাদের মধ্যে একটা বদ্ধগত ধারণা থেকে যাবে যে হয়তো বা ভেক্টর সমতলীয় মানে এই। তো এইটা আসলে কি? দুইটা ভেক্টর দেখো পরস্পর কি আছে, সমান্তরালে আছে, তাই না? দুইটা সমান্তরালে আছে। এখন সমান্তরালে যদি থাকে তাহলে কি হয়? সমান্তরালে থাকলে তারা সমরেখ বলা হবে, ঠিক আছে? আবার যদি একই রেখার উপরে হইতো কোনো কারণে, একই রেখার উপর হইলেও তাদেরকে
বলা হইতো। ধরো এইটা হচ্ছে, আমি এবার একটু ঘুরাই লিখি, কথার কথা হচ্ছে এইটাকে এই যে ঠিক আছে, এরা কিন্তু এখনো সামরিক ভেক্টরই আছে, আমি জাস্ট ডিরেকশন চেঞ্জ করছি, এটা দুইটারই ডিরেকশন চেঞ্জ করছি একইভাবে। তো এরা কিন্তু আবারও সমান্তরালে আছে। সমান্তরালে থাকা বলতে কি, ওরা পরস্পরের সাথে 0 ডিগ্রিতেও থাকতে পারে, 180তেও থাকতে পারে, ঠিক আছে। তুমি আবার ভেবো না যে এইটা দিলে হয়তো বা সমান্তরালে হবে না, ঠিক আছে, এটাও তো সমান্তরালে, সরি এটাও কিসে আছে, সমান্তরালে আছে। হয়তো বা একটুখানি ব্যাকা হয়েছে, আমার আঁকা একটু খারাপ, হাত একটু খারাপ আছে, তো জাস্ট ভেবে নাও যে এই দুইটা কি 180তে আছে, এই দুইটা হচ্ছে 0 ডিগ্রিতে আছে। তো 180 বা 0 ডিগ্রি ম্যাটার না, একটা দিক আলাদা হইতে পারে, এই দিকে হইতে পারে, দুইটা বিপরীত দিকে হইতে পারে, কিন্তু মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হওয়া মানেই তো সমান্তরালে থাকা। তো সমান্তরালে থাকলে কি হবে, তাদেরকে আমরা বলবো সমরেখ। আবার যদি একই রেখার উপরেও হইতো, সেটাকেও আমরা বলতাম সমরেখ ভেক্টর, ঠিক আছে। আর অবশ্যই প্রথম ক্রাইটেরিয়াগুলো মিলতে হবে, যে এদেরকে সমতলীয় হইতে হবে, তারপরে এদেরকে কি হইতে হবে, সমজাতীয় হইতে হবে। মানে এই সবগুলো বল যদি নিউটন হয়, এটা নিউটন হইলে নিউটন, মানে বল হইলে বল হইতে হবে, সবগুলো বেগ হইলে সবগুলোকেই বেগ হইতে হবে, আদারওয়াইজ তুমি বেগের সাথে বলের তুলনা করতে পারবে না, ঠিক আছে। তুমি হচ্ছে মানে তুমি তো বাজারে গিয়ে বলো না, কথার কথা তুমি গেলে যে তুমি বললে যে আঙ্কেল আমার 2 কেজি ডিম দেন, ডিমের তো কেজি হয় না, তাই না। তো তুমি একটার সাথে আরেকটা কোলাপস করতে পারবে না, মানে ডিম কেজিতে মাপা যায় ঠিক আছে, কিন্তু ডিম তো ডজনে বিক্রি হয় বা হালিতে বিক্রি হয়। তো এখন আসো সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর। তো এই জিনিসগুলো দেখে কি অ্যাজাম্পশন করতে পারছো? চলো আবারও স্টপ করো, ভিডিও স্টপ করে দেখো, এর মধ্যেই আমরা তো ধাপে ধাপে আসতেছি। এর মধ্যে একটা স্পেশাল ক্যাটাগরি ছিল সমরেখ ভেক্টর একটা স্পেশাল ক্যাটাগরি হচ্ছে সদৃশ। এখন সদৃশগুলো কি হবে, একটু যদি ভিডিও পজ করে চিন্তা করে মিলাই নাও, ঠিক আছে। তো মিলাইলে কি হবে দেখো, যে যাদের ডিরেকশন দিক একই দিকে, যাদের ডিরেকশন একই দিকে, এদের ডিরেকশন কি একই দিকে, তাহলে একাধিক সমজাতীয় সমরেখ ভেক্টর, একাধিক সমরেখ ভেক্টরের দিক যদি একই দিকে হয়, তাহলে তাদেরকে বলা হয় সদৃশ। আর আসো বিসদৃশ কাদেরকে বলা হয়, ঠিক আছে, দুইটা বিপরীত দিকে, মানে 180 বোঝাইতে হইলে বিপরীত দিক বলতে হয়, তাহলে দুইটা ভেক্টরের দিক যদি বিপরীত দিক হয়, তাহলে এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমাদের বিসদৃশ। তো বিসদৃশের উদাহরণ কোন দুইটা, এই দুইটাকে বলা হবে বিসদৃশ, আর এই দুইটাকে বলা হবে সদৃশ। বুঝতে পারছি? তো এই দুইটা যদি পেয়ার করি, এই পেয়ারটা গেল এখানে, আর এই উপরের পেয়ারটা কোথায় গেল, এই উপরের পেয়ারটা হচ্ছে বিসদৃশ। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। তো এখন আসো সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর। সমান ভেক্টর কি আর বিপরীত ভেক্টর কি, আবারও ভিডিও পজ করো। এবার তো দিক একই হইল, এবার যদি মানের দিকে হয়, তাই না, মান যদি হয়, মানের বিষয়টা খেয়াল করি, যদি এই দুইটা ভেক্টরের দিক একই দিকে প্লাস মানটাও একই হইতো, ধরো এই দুইটা ভেক্টর কি হয়েছে, সদৃশ ভেক্টর হয়েছে, তাই না। আমি যদি সদৃশ ভেক্টরের নিচে এদের উদাহরণটা লিখে রাখি, যে এই দুইটা কি, এই দুইটা হচ্ছে সদৃশ ভেক্টর। আর সদৃশ ভেক্টরের নিচে আমি লিখতেছি সমান ভেক্টরের কথা। সমান ভেক্টর মানে কি, দুইটা ভেক্টরেই সমান হইতে হবে, ঠিক আছে, আর দিক একই দিকে থাকতে হবে। তাহলে যে সকল সদৃশ ভেক্টরের মান একই, তাদেরকে সমান ভেক্টর বলে। আর বিপরীত ভেক্টর কেমন ছিল, বিপরীত ভেক্টর কথার কথা একটা এই দিকে ছিল, আরেকটা ছিল হচ্ছে তার বিপরীত দিকে, ঠিক আছে। বিপরীত দিক বলতে 180 ডিগ্রিতে। তো প্রথমত এদেরকে আমরা দেখো এই ক্যাটাগরিতে, এটা তো সদৃশ ঠিক আছে, এদেরকে আবার বলা হইতেছে সমরেখ ভেক্টর বলতে পারো, এদেরকে আবার সমতলীয় ভেক্টরও বলতে পারো, ঠিক আছে। এই ভেক্টর সবগুলো যে আঁকছি সবই একই সমতলে রয়েছে, তাহলে এদেরকে তুমি কি বলতে পারো, সমতলীয় ভেক্টর। তো তুমি নিচের সবগুলোকে উপরের সবগুলোই বলতে পারো, যে এইটাকে তুমি সমান ভেক্টর বলতেছো, এটাকে সদৃশও বলতে পারো, মানে এই দুইটা আবার সদৃশ আকারেও আছে, এই দুইটা সমরেখ আছে, এই দুইটা সমতলেও আছে, ঠিক আছে। তো তুমি এই দুইটা পেয়ারকে বলতে পারো মানে সদৃশ, মানে সমান ভেক্টর। তো অবশ্যই সমান ভেক্টরের শর্ত কি বললাম তাহলে, যে সমান ভেক্টর হইতে হইলে যে এদের মান একই হতে হবে, দিক একই দিকে হইতে হবে,
মানে তার একই জাতীয় হইতে হবে, বাদ বাকি শর্তগুলো উপর থেকে তো দেখে আসছো। আর এই ক্ষেত্রে কি হবে, দিক তো আলাদা ছিল, শুধুমাত্র এদের দিক আলাদা কিন্তু মান একই, ঠিক আছে। বিপরীত ভেক্টর মানে এদের দিক আলাদা, মান একই। তো আমরা তো এগুলো কি জ্যামিতিক আকারে দেখলাম না? জ্যামিতিক আকারে তো দেখলাম, এখন হচ্ছে যে আমাদের দেখার পালা কি, যে আমরা আক্ষরিক আকারে দেখতে পারি কিনা, ঠিক আছে। আক্ষরিক আকারে জিনিসগুলো কেমন লাগবে, ঠিক আছে। তো চলো একটুখানি, আচ্ছা সদৃশ ভেক্টরের উদাহরণ হচ্ছে এইটা, ধরে নাও কথার কথা যে এইটা হচ্ছে সরি এইটা হচ্ছে এ ভেক্টর, একটু সাইজটা, আচ্ছা এইটা কি, এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর, ঠিক আছে। তো তুমি এখান থেকে অ্যাজাম্পশন করে দেখে লিখতে পারবা যে বি হচ্ছে কথার কথা এইটা কি 1.5 গুণ মতো দেখা যাইতেছে, মানে 1.5 গুণ। তো প্রত্যেক সময় তো 1.5 গুণ হবে না, এটা তো স্বাভাবিক, এক এক সময় তোমার এক এক নাম্বার আসবে। তো সেইটাকে আমরা ধরতে পারি এম, মানে একটা মানে আরবিটারি, মানে যে কোনো নাম্বার হইতে পারে, এটা 1.5 হইতে পারে, 2.5 গুণ হইতে পারে, কিন্তু দিক একই দিকে, ঠিক আছে। আর এই যে তো এইখানে একটা জিনিস খেয়াল করো, একটা স্কেলার ধ্রুবকের সাথে একটা ভেক্টরের গুণ হয়েছে। একটা স্কেলার ধ্রুবকের সাথে একটা ভেক্টরের গুণ হইলে তার ডিরেকশনে কোনো চেঞ্জ হয় না, দেখছো। একটা ভেক্টরের সাথে একটা স্কেলার ধ্রুবকের কি হয়েছে, গুণ হয়েছে। তো সেটার কি হইলো, তাদের কোনো ডিরেকশনে চেঞ্জ হইল না। কারণ কি, দেখো এই দুইটার ডিরেকশন একই দিকে না, এই দুইটার ডিরেকশন একই দিকে, তার মানে এ এর দিক যেই দিকে, বি এর দিকেও সেই দিকে। তো নোটেশনটা মাথায় রাখার খুবই দরকার, যে এটা কিন্তু মাথায় রাখবা যে এটা লিখতেছি, সো এ আর বি এর দিক একই দিকে। বিপরীত দিক বোঝাইতে কিভাবে এই জিনিসটা করব, চলো সব জিনিস সেমই থাকবে এইখানে। মানে ধরো এটাকে সদৃশের পাশে লিখে দিলাম, সদৃশ, আচ্ছা। আর এইটাকে কপি করলাম, কপি করে আমরা আরেকটা বি সদৃশের পাশে নিয়ে গেলাম। শুধুমাত্র এখানে পার্থক্যটা কোথায় হবে, পার্থক্যটা হবে এখানে এম এর যে ভ্যালু, এখানে এম এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0, এম এর ভ্যালুটা অবশ্যই পজিটিভ হইতে হবে, আর এখানে এম এর ভ্যালুটা লেস দ্যান 0। লেস দ্যান 0 মানে কি, নেগেটিভ। এম এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে তুমি দেখো বি হচ্ছে এর বিপরীত দিকে অবস্থিত, এইটা মিন করবে। তো এটা অবশ্যই মাথায় রাখবা যে ঠিক আছে, এম দিলে তুমি এম দেওয়া মানেই হচ্ছে একই দিক না, এম এর ভ্যালুটা উপর নির্ভর করে। এম এর ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে একই দিকে, আর নেগেটিভ হইলে বিপরীত দিকে, ঠিক আছে। আর এই যে এমটা কিন্তু এখানে তোমার স্কেলার ধ্রুবক একটা, ঠিক আছে, স্কেলার ধ্রুবকের, ঠিক আছে। তো মানে আমরা আরও প্রকারে গুণ শিখবো তো ভেক্টরের, সেখানে তুমি ডট গুণ এবং ক্রস গুণ সম্পর্কে জানতে পারবা। সো এই বিষয়টা কিন্তু খুবই মানে একটা ভাইটাল ইনফরমেশনের মধ্যে পড়ে। এখন আসো সমান ভেক্টর। সমান ভেক্টরে কি হবে, জাস্ট তুমি একটু চিন্তা করে দেখো, যদি এম এর ভ্যালুটা আমি 1 দিয়ে দিই, এখন এম এর ভ্যালুটা 1 দিয়ে দিই, তো এম এর ভ্যালুটা 1 দিয়ে দিলেই তোমার বি ইকুয়ালস টু এ হয়ে যাবে। ধরে নাও এইটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে। তো বি ইকুয়ালস টু এ হয়ে গেল। আর এইটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে যদি এম ইকুয়ালস টু যদি -1 হয়, তাহলে কি হইল, যে বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর। তার মানে কি বোঝাইতেছে, বি ভেক্টর এ ভেক্টরের বিপরীত দিকে অবস্থিত, বি ভেক্টর এ ভেক্টরের বিপরীত দিকে অবস্থিত, ঠিক আছে। সো নোটেশনগুলো মাথায় রাখবা, কিভাবে আমরা সদৃশ ভেক্টরকে প্রকাশ করে থাকি, কিভাবে কিভাবে বিসদৃশ, কিভাবে বিপরীত, কিভাবে আমরা সদৃশ ভেক্টরকে প্রকাশ করি, কিভাবে আমরা সমান ভেক্টরকে প্রকাশ করে থাকি। তো এইটা দেখেই তো বুঝতে পারছো যে সমান ভেক্টর বলবো এটাকে, তাই না? তো এটা ছিল মোটামুটি আমাদের একটা ওভারভিউ, যে কিভাবে আমরা মানে এই হচ্ছে একটা ক্যাটাগরি, ঠিক আছে। এই কয়েক প্রকারের ভেক্টর আমাদের পরীক্ষাতে অনেক সংজ্ঞা আসে, ধরো ক খতে তো আসেই, মানে এটার বলা অপেক্ষা রাখে না। আর হচ্ছে যে এই নোটেশনগুলো মাথায় না রাখলে অনেক বিপদ সামনে অপেক্ষা করতেছে আর কি। তো এখন আসো যে আমাদের 3টা জিনিস লেখা আছে, এই 3টা জিনিস মানে কাছাকাছি,
অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর আর ব্যাসার্ধ ভেক্টর, এই তিনটা জিনিস না খুবই কাছাকাছি, ঠিক আছে? তো অবস্থান ভেক্টর নির্ণয় করা হয় হচ্ছে কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামো তোমরা 9-10-এ পড়ছো, তাই না? 9-10-এ হইতেছে তোমার প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আইডিয়া নিছো না? তোমার হইতেছে যে দেখা যাচ্ছে ওই যে কোনো একটা বানর বসে থাকতো, সরি বানর না, মানে তুমি হইতেছে যে কোনো একটা কিছুকে প্রসঙ্গ কাঠামো ধরে নিতে। কথার কথা, তুমি হচ্ছে ট্রেনে যাচ্ছ, তাহলে ট্রেনের পাশে যে প্ল্যাটফর্ম আছে সেটাকে যদি প্রসঙ্গ কাঠামো ধরে নাও, তো ওই যে প্রসঙ্গ কাঠামো ধরে নিলা, তো প্রসঙ্গ কাঠামোকে ধরে নিয়ে তুমি ওখানে একটা অ্যাক্সিস কল্পনা করতে হবে, ঠিক আছে? তো আমরা অ্যাকচুয়ালি যখন ফিজিক্স পড়ি বা ম্যাথামেটিক্স পড়ি বা বিজ্ঞানের চর্চা করি, তখন যখন অ্যাক্সিস কল্পনা করি তো যে কোনো পয়েন্টে অ্যাক্সিস কল্পনা করতে পারি, 0-0 যে কোনো জিনিসকে ডিফাইন করে দিতে পারি, ঠিক আছে? তো আমরা প্রসঙ্গ বিন্দুতে মানে যখন প্রসঙ্গ বিন্দু ধরি সেখানে একটা মূল বিন্দু ধরে নিই, ঠিক আছে? তো প্রসঙ্গ বিন্দু মানে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো বস্তুর দূরত্বকে আমরা যেইভাবে প্রকাশ করি সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। ধরো আমি এই রুমে দাঁড়ায় আছি, রুমের ওই কোণাকে যদি আমি 0-0 কোঅর্ডিনেট ধরে নিই, তাহলে হচ্ছে আমার ওইখান থেকে এক্স অক্ষ বরাবর কিছু দূরত্ব আছে, ওয়াই অক্ষ বরাবর কিছু দূরত্ব আছে, ঠিক আছে? তো এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যখন দূরত্ব আছে, তখন মানে আমার যেই এক্স্যাক্ট লোকেশনটা এটা প্রকাশের জন্য আমার ওই 0-0 থেকে এখানে একটা দাগ দিতে হবে, তাই না? তো এই তীর চিহ্ন দিতে হবে, এটাকে বলা হইতেছে অবস্থান ভেক্টর। তো কথার কথা, তুমি তোমার রুমে বসে আছো, বসে বসে খুব আরামে ক্লাসটা দেখতেছো, এই ধর, আচ্ছা এই যে কথার কথা, তুমি খুব আরামে ক্লাসটা করতেছো, এখন রুমের এই পয়েন্টটাকে আমি বললাম যে তুমি 0-0 কোঅর্ডিনেট ধরে নাও। তুমি পড়াশোনা করতেছো এইখানে বসে, তো তুমি এই বরাবর 1 মিটার 2 মিটার এইটাকে 3 মিটার বলতে পারো, ঠিক আছে? আর এইদিকে 1 মিটার 2 মিটারে আছো, তো ধরে নিচ্ছি সুবিধার খাতিরে 2-3-এ আছো তুমি, তোমার হচ্ছে এই পজিশনে আসো। তো তোমার যে কোঅর্ডিনেট, তোমার কোঅর্ডিনেট কোথায়? তুমি হচ্ছে 3,2-তে বসে আছো, ঠিক আছে? তো এখান থেকে এই পজিশনে আমি একটা যদি দাগ দিই, এখান থেকে এই পজিশনে যদি আমি একটু দাগ দিই, তাহলে এই জিনিসটাকে বলা হয় অবস্থান ভেক্টর, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে তোমার অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর মূলত কিসের সাপেক্ষে নির্ণয় করা হয়? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে? তো তুমি প্রসঙ্গ কাঠামো ধরে নিছো তোমার বাসাটার একটা বিন্দুকে তুমি কি করছো? তুমি ওইটাকে মূল বিন্দু ধরছো, ধরে নিয়ে তোমার অবস্থান নির্ণয় করতেছো। এখন যদি মূল বিন্দু চেঞ্জ হয়, তোমার অবস্থানটাও ওই হিসেবে চেঞ্জ হবে, কিন্তু মানে তোমার অবস্থান তো অ্যাকচুয়ালি ওখানেই আছে, তাই না? এখন দেখো অবস্থান ভেক্টর এইটা গেল। এখন এই অবস্থান ভেক্টর, ধরো তুমি এখান থেকে বসেছিলা, এখানে গেলা, এখান থেকে সরে ওইখানে গেলা, তাহলে কি হইল? তোমার সরি আচ্ছা, তুমি এখানে বসেছিলা, তুমি বসেছিলা, তুমি এবার কি করলা? তুমি চাইলা যে এইখানে টিভি আছে, তুমি টিভি দেখতে যাবা, ঠিক আছে? তো টিভি দেখতে গেলা, যাওয়ার পরে লেটস সে এটা 2,3, এটা হচ্ছে 2,3 কোঅর্ডিনেট। তো তুমি 2,3 কোঅর্ডিনেটে গেলা, যাওয়ার পরে তোমার কি হইলো? অবস্থান ভেক্টরে চেঞ্জ হইলো না? এই যে অবস্থান ভেক্টর এখন কোনটা? এই দেখো, তোমার অবস্থান ভেক্টর এখন এইটা। তো তোমার যে এইটুকু স্মরণ ঘটলো, তোমার যতটুকু স্মরণ ঘটলো সেটাকে ভেক্টরের সাহায্যে প্রকাশ করাকে বলা হয় স্মরণ ভেক্টর। বুঝতে পারছো? তো এই যে এখান থেকে এইটুকু যে স্মরণ ঘটলো এটাকে বলা হচ্ছে স্মরণ ভেক্টর, ঠিক আছে? তো স্মরণ ভেক্টর আশা করি বোঝা গেছে যে মানে অবস্থান ভেক্টর আর স্মরণ ভেক্টরের মধ্যে পার্থক্য খুবই কম অ্যাকচুয়ালি। ব্যাসার্ধ ভেক্টর কি? যদি এবার তুমি ঘুরতে থাকো, এরকম করে ঘুরতেই থাকো ওই একটা পয়েন্টকে কেন্দ্র করে কি করলা? ঘুরতেই আসছো। তো ঘুরতে থাকলে কি হবে? ধরো এই যে এই পয়েন্টের সাপেক্ষে তুমি বা কোনো একটা পয়েন্টের সাপেক্ষে ঘুরতেছো, তো পয়েন্টকে যদি তুমি 0-0 কোঅর্ডিনেট ধরলে এই যে তোমার যেই ব্যাসার্ধ দিয়ে ঘুরতেছো সেই ব্যাসার্ধটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, দ্যাটস ইট। আর ব্যাসার্ধ ভেক্টরের দিক কোন দিকে? ধরো এখানে একটা সার্কেল ক্রিয়েট করলা, কথার কথা তুমি সার্কেলেই তো ঘুরতেছো, এই যে এটা তো একটা সার্কেল,
এই সার্কেলের যে একটা রেডিয়াস আছে, সরি একেই ডিলিট করে দিব, নতুন একটা, এই যে এর যে রেডিয়াস আছে, তো রেডিয়াসের থেকে কি হইতেছে বাইরের দিকে মূলত এই ভেক্টরের দিক হবে। তো ব্যাসার্ধ ভেক্টরের দিক কি কোন দিকে, কেন্দ্র থেকে বাইরের দিকে অলওয়েজ, এটা মাথায় রাখতে হবে। সরণ ভেক্টর কি, অবস্থান ভেক্টরের যে চেঞ্জটা ঘটে সেটাকে সরণ ভেক্টর বলা হয়, আর এটাকে বলা হয় অবস্থান ভেক্টর। আমরা অবশ্যই এই জিনিসটাকে দেখব কিভাবে সরণ ভেক্টরটা আমরা বের করতে পারবো, আমরা নেক্সট ক্লাসে অবশ্যই এটাকে দেখব। এছাড়া এখনও তো আমাদের ক্লাস শেষ হয় নাই, চলো আমাদের নেক্সট স্লাইডে মুভ করা যাক। যেখানে কি বলা হইতেছে, ভেক্টরের প্রকারভেদের মধ্যে স্বাধীন, সীমাবদ্ধ আর প্রারম্ভিক ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর। তো আমি কিছুক্ষণ আগে এইরকম দাগ দিচ্ছিলাম, ঠিক আছে, মানে ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে কি করতেছিলাম, মনের মাধুরী মিশিয়ে দাগ দিতেছিলাম, ঠিক আছে। তো এই যে মনের মাধুরী মিশিয়ে কি করতেছি, দাগ দিতেছিলাম। তো মনের মাধুরী মিশিয়ে যদি তুমি কোনো একটা ভেক্টর অঙ্কন করো, ঠিক আছে, বা যে সকল ভেক্টর আসলে তুমি যে কোনো জায়গায় প্রয়োগ করতে পারো, ধরো বল তুমি এখানে প্রয়োগ করতে পারো, এখানে প্রয়োগ করতে পারো, তোমার আশেপাশে যে কোনো অবজেক্ট প্রয়োগ করতে পারো, এইখানে প্রয়োগ করতে পারো। সো তোমার এই যে আদিবিন্দু যে কোনো জায়গায় ইচ্ছা মতো দিতে পারতেছো, কি করতে পারতেছো, যে কোনো জায়গায় ইচ্ছা মতো এই আদিবিন্দুটা দিতে পারতেছো, ঠিক আছে। আদিবিন্দু যদি ইচ্ছা মতো চেঞ্জ করা পসিবল হয় তাহলে সেটাকে বলা হবে স্বাধীন ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর কি, যদি তুমি এটাকে ফিক্সড করে দাও, যদি আদিবিন্দুটা ফিক্সড করে দাও যে এর বাইরে তুমি যাইতে পারবে না, এখানেই তুমি লক, তুমি হয় এখানে ঘোরো, অসুবিধা নেই, ঘোরাঘুরি করো, কিন্তু তুমি ওইটা ফিক্সড। আমি কোনো একটা সুতা বেঁধে দিলাম কোথাও, দিয়ে এরম করে ঘোরাচ্ছি, ঠিক আছে। তো জাস্ট একটু ফিল করে দেখো, একটা সুতা কোথাও বেঁধে দিছি, এবার সুতাটা টান দিয়ে ধরে আসি, তো সুতার ওই আদিবিন্দু কিন্তু ওইখানেই বল প্রয়োগ করতেছে, ওই পেরেকের উপরেই বল প্রয়োগ করতেছে, ঠিক আছে। তো ওইটাকে বলা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, এর বাইরেও যাইতে পারবে না। সীমাবদ্ধ আসলে কিভাবে নির্ধারণ করা হয়, বা স্বাধীন কিভাবে নির্ধারণ করা হয়, যে এদের আদিবিন্দু সাপেক্ষে। আর সমপ্রারম্ভিক বলতে হয়তো আইডিয়াই পেয়ে গেছো কি হবে, যে একই পয়েন্ট থেকে স্টার্ট হবে। ধরো এই তিনটা ভেক্টর যদি একই পয়েন্ট থেকে স্টার্ট হইতো তাহলে কেমন দেখাইতো, ধরো এদেরকে আমি এদেরকে একই পয়েন্টে স্টার্ট করালাম, একই পয়েন্ট দিয়ে স্টার্ট করালাম, তাহলে এদেরকে কি বলা হইতেছে, সমপ্রারম্ভিক ভেক্টর। মানে একই পয়েন্ট থেকে যে স্টার্ট হইতেছে তাদেরকে সেম স্টার্ট, তো সমপ্রারম্ভিক ভেক্টর বলবো, এটাই স্বাভাবিক। এরপর আসো আমাদের ভেক্টরের প্রকারভেদের সবচেয়ে মেইন পার্টটা একটু আলোচনা করা যাক, যে মেইন পার্টের মধ্যে কি আছে, একক ভেক্টর, ঠিক আছে। একক ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। তো একটু দেখো যে একক ভেক্টর আসলে কি। একক ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ দাও, ধরো তোমার কাছে আছে একটা ভেক্টর, কথার কথা এই কোণে গেল, তোমার কাছে কথার কথা আছে তোমার কাছে আছে এ ভেক্টর, যেটা হচ্ছে 5 নিউটন দক্ষিণ দিকে, ঠিক আছে, 5 নিউটন দক্ষিণ দিকে। তো এখানে 5 নিউটন হচ্ছে মান, আর দক্ষিণ হচ্ছে দিক, ঠিক আছে। তো এই এ ভেক্টরকে আমি প্রকাশ করতেছি। এখন আমি এই এ ভেক্টরকে যদি এর মান দিয়ে ভাগ দিয়ে দিই, এই ভেক্টরকে যদি আমি এর মান দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে আমি একটা ভেক্টর পাবো না, সেটা কত আসবে, 1 নিউটন দক্ষিণ দিক, ঠিক আছে। তো এইটাকে আমরা ছোট হাতের এ ক্যাপ দিয়ে প্রকাশ করব। মানে একক ভেক্টর প্রকাশ করতে হলে ছোট হাতে দিতে হয় এবং তার উপরে একটা টুপি চিহ্ন দিতে হয়, ঠিক আছে, টুপি চিহ্ন দিতে হয়, মানে টুপি পরাই দিতে হয়। তো এটার সুবিধা কি পাইলাম, একক ভেক্টরের সুবিধা কি দেখো, একক ভেক্টরের সুবিধা হইতেছে যে 1 নিউটন, এটা কি 1 নিউটন, তাই না। তো 1 নিউটন দক্ষিণ দিক কি হইল, মানে একক ভেক্টর, মানে বিষয়টা কিন্তু কি হইল, তুমি একটু চিন্তা করে দেখো যে
যে কোনো ভেক্টর, তুমি 1 নিউটন কেন, তুমি 1 মিটার 5 মিটার পার সেকেন্ড নাও, এক কোনো ভেক্টর দক্ষিণ দিকে, সেইটাকে তার একক ভেক্টরে রূপান্তর করলে তার মান সবসময় কি থাকবে, 1 থাকবে। তো যে সকল ভেক্টর মান 1, তাদেরকে একক ভেক্টর আমরা পড়ছি কিছুক্ষণ আগেই। এখন একক ভেক্টর পাওয়া যায় কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে একক ভেক্টর পাওয়া যায়, কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিলে একক ভেক্টর পাওয়া যায়। তো এইটা একক ভেক্টর আসলে শুধুমাত্র দিক নির্দেশ করে, মানে দিক নির্দেশের কাজে লাগে। মানও আছে একক ভেক্টরের 1, তুমি তো জানবাই। একক ভেক্টর বললেই তুমি, আমি যদি যে কোনো একক ভেক্টরের কথা বলি, তুমি তো এতটুকু বুঝে যাবে যে ওই একক ভেক্টরের মান হচ্ছে 1। তো একক ভেক্টর মেইনলি কি পারপাস সার্ভ করে, দিক কোন দিকে। একক ভেক্টর মূলত তোমার ডিরেকশন নির্দেশ করে। সো এইটা কিন্তু খুবই ভাইটাল ইনফরমেশন যে একক ভেক্টরের কাজ হইতেছে দিক নির্দেশ করা, ঠিক আছে। তো এখন আসো যে আয়ত একক ভেক্টরটা কি। আয়ত একক ভেক্টর হচ্ছে যদি আমরা এটাকে কোঅর্ডিনেট আকারে চিন্তা করি, ধরো আমাদের এক্স কোঅর্ডিনেট আছে, আবার ওয়াই কোঅর্ডিনেট আছে, ঠিক আছে, এক্স ওয়াই দুইটা কোঅর্ডিনেট আছে। তো এটাকে ডিফাইন করছি কীভাবে, আমাদের আরেকটা কোঅর্ডিনেটও আছে, জেড অ্যাক্সিস আছে, ঠিক আছে, জেড অ্যাক্সিসও বলা যেতে পারে, কিন্তু আমরা আপাতত জেড অ্যাক্সিস নিয়ে কাজ করতেছি না, আমরা দুইটা শিখি তাহলে বুঝে যাবে আর কি। তো দেখো আমাদের এখানে ধরো এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত 4, তারপরে এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এদিকে মাইনাস আছে, এইদিকে এর মাইনাস আছে। তো দেখো আমাদের এই 1, 2, 3, 4 এগুলো আসলে মান নির্দেশ করতেছে। তো আমি যদি বলি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, মানে এটাকে ডিফাইন করে দিচ্ছি এখানে, এটাকে বলবো আই ক্যাপ। তো আই ক্যাপের দেখো এইটা আই ক্যাপ না, এটা কি, মানে একক ভেক্টরের মান তো 1 হয়, আর দিক যেহেতু এক্স অক্ষের দিকে, আমি বলে দিছি যে আই ক্যাপের দিক অলওয়েজ হবে এক্স অক্ষের দিকে, এটা মাথায় রাখবা, আই ক্যাপের দিক হচ্ছে অলওয়েজ এক্স অক্ষের দিকে। আর জে ক্যাপের দিক কোন দিকে, ওয়াই অ্যাক্সিসের দিকে, ঠিক আছে। তো জে ক্যাপ হইতেছে এইটুকু। এখন আমি যদি বলি যে তুমি ওখানে 3, 2 বিন্দুতে, ওই যে মনে আছে 3, 2 বিন্দুতে বসেছিলে, 3, 2 বিন্দুতে বসেছিলে, তোমার যে অবস্থান ওইটাকে প্রকাশ করব এই একক ভেক্টরের সাহায্যে। দেখো তুমি এই দিক বরাবর কতটুকু সরণ আছে তোমার যদি সরণ ক্যালকুলেট করতে যাই, তাহলে এই দিক বরাবর তোমার সরণ হচ্ছে 3, এদিক বরাবর 3 একক সরণ করছে। তার মানে তুমি বলতে পারো যে আমার এক্স অ্যাক্সিস বরাবর আমি এত পরিমাণ সরণ করছে। এটা হচ্ছে ধরে নাও তোমার সরণ ভেক্টর এক্স উপাংশ, এ এক্স ইজ ইকুয়াল টু এত দিলা। আবার এ ওয়াই তোমার সরণ কতটুকু, ওয়াই অ্যাক্সিস বরাবর 2 একক কিছু, 2 মান বসাইলা, আর দিক কোন দিকে, যে হইতেছে দিক প্রকাশ করতেছে। দেখো আই কি প্রকাশ করতেছে, এক্স অক্ষের দিক, যে কি প্রকাশ করতেছে ওয়াই অক্ষের দিকে। তো এক্স পাইলা, এ ওয়াইও পাইলা। দেখো এটা হচ্ছে এ ওয়াই, এটা হচ্ছে সেই ডিরেকশনের দিক আর কি, মানে দিয়ে দিলাম। এখন তুমি গেছো প্রথমে 3 মিটার এই দিকে, তারপরে 2 মিটার এই দিকে, দেন তোমার অ্যাকচুয়ালি টোটাল সরণ কতটুকু হয়েছে সেটা কি কোনটা নির্দেশ করবে, সেটা আমরা এই কালি দিয়ে নির্দেশ করতে পারবো, মানে ডাইরেক্ট। তো এই ডাইরেক্ট জিনিসটা যদি বের করতে চাই, মানে আমরা অ্যাকচুয়ালি যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে, দুইটা ভেক্টরের যোগ করতে হবে, ঠিক আছে। তার মানে 3 আই ক্যাপ আর 2 জে ক্যাপ কি করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে, ঠিক আছে। তো আমাদের এইটাকে যোগ করলে আমাদের আলটিমেট ভেক্টরটা পেয়ে যাব। আমরা কি করতে, এই দুইটাকে যোগ করলে আলটিমেট ভেক্টরটা কি করব, পেয়ে যাব। আমরা অবশ্যই যোগ শিখব, যোগ কিভাবে করে। তো যোগ করলে কত হবে আমাদের, 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। তো তোমরা একটু মনে রেখো, ধরো 3, 2 থাকলে সেখানে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, এটা ধরো মুখস্থ, ধরো এটা -3 আর -2 হয়ে গেল, মুখস্থ হয়ে গেল না, যে তোমার এখানে -3 হইলে আই ক্যাপ হবে -3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, দ্যাটস ইট। সো এখন যদি আমি এখানে একটা বিন্দু দিই তোমার -4,2, তো তুমি বলবা সরণ হচ্ছে এখানে -4 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ, ঠিক আছে। তো তুমি এইটা জিনিসটা বলতে পারবা। সো এই জিনিসগুলো মাথায় রাখবা যে আমি একক ভেক্টরের সাহায্যে ডাইরেক্টলি আমার অবস্থানটা প্রকাশ করতে পারি, মানে অবস্থান ভেক্টরের প্রকাশ আর কি। তো এটা তো মূলত তোমার অবস্থান ভেক্টরের প্রকাশটা আমি দেখাইলাম এখানে।
আর এইটার যে মান, ধরো এখান থেকে আমি ডাইরেক্ট মানটাও পাইতে পারি। মানটা আসলে কিভাবে নির্দেশ করে এখানে যদি খেয়াল করে দেখো, এখানে এই মানটা পাইতে গেলে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। তো তুমি এই যে এ ভেক্টরের মান পাইতে হইলে আই এর সহগ এবং জে এর সহগ স্কোয়ার করবো। দেখো এটা মান পাইতে হইলে কি করতে হবে, 3 স্কোয়ার 2 স্কোয়ার, এর কি করতে হবে, যোগ করে রুট করতে হবে, তাই না? যদি তুমি এই ভেক্টরটার মান পাইতে চাও তাহলে কি করতে হবে, যে এ ভেক্টরের মান পাইতে চাচ্ছ, তো এখানে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করতে হবে। তো এখানে আসলে কি হইল, যে তুমি যদি এই এ ভেক্টরের মান পাইতে চাও তাহলে আয়ের যে সহগ তাকে স্কোয়ার করো, জে এর সহগ তাকে স্কোয়ার করো, করলে আলটিমেটলি তুমি ওইটার মান পেয়ে যাবা। তো এইটার সুবিধা কি, তোমার কোনো একটা ভেক্টরকে আই ক্যাপ জে ক্যাপে প্রকাশ করার সুবিধাটা কি? সুবিধাটা হইতেছে যে তুমি যে কোনো সময় একটা ভেক্টরের মধ্যে তার মানও এখানে আছে, মান তো আছে, মান পাবা না, যে কোনো সময় তুমি রুট স্কোয়ার করে যোগ করে রুট করে দিলে মান পেয়ে যাবা, যে কোনো সময় মান পেয়ে যাবা। আর যে কোনো সময় তোমার এর কি আছে, ডিরেকশনটাও আছে। তো একটা ভেক্টরের মধ্যে তোমার যে কোনো সময় মান এবং ডিরেকশন দুটাই উপস্থিত থাকে যদি তুমি ভেক্টরকে আয়ত একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে থাকো, ঠিক আছে? আদারওয়াইজ তোমার হইতেছে মান নিয়ে আলাদা কাজ করতে হবে এবং দিক নিয়ে আলাদা কাজ করতে হবে। এটাই তুমি নেক্সট কিছু ক্লাসের মধ্যে দেখে থাকবে আর কি, ঠিক আছে? তখন দেখবা যে আসলে মান এবং দিক নিয়ে আলাদা আলাদা কাজ করতে যে অনেক সময় ঝামেলা ফেস করতে হইতেছে। তো আজকে কিছু একটু ধারণা দিলাম যে আয়ত একক ভেক্টরটা আসলে কি, কোন দিকে কিভাবে কাজ করে, ঠিক আছে? আমরা এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টরকে বলা হয় আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টরকে বলা হয় হচ্ছে জে ক্যাপ, আর জেড অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টরটা থাকে সেটাকে বলা হয় কে ক্যাপ। সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় যদি আমরা রাখতে পারি তো ধরো আমাদের সব কিছু ক্লিয়ার, আমাদের আর কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই, ঠিক আছে? তো আজকের ভেক্টরের প্রকারভেদ এতটুকুই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটা আলোচনা নিয়ে। আশা করি নেক্সট ক্লাসে আমরা ভেক্টরের যোগ শিখব, যোগ শিখে তারপরে আমাদের আরও সামনের দিকে এগোবো, ঠিক আছে? তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।